Welcome to 49 by C Thriller Club. It's highly suspicious. আমরা যারা টুকটাক লেখালেখি করি তাদের লেখায় বারবার উঠে আসে আটপৌরে আমার আপনার কথা। আমাদের নিতান্ত সাধারণ জীবনযাপনের কথায় আমাদের মস্তিষ্কের পুষ্টি, তাতে ফিরে ফিরে আসে সেই জীবনের নানা আঙ্গিক। ঠিক সেভাবে এই গল্পে আছে আটপৌরে বাঙালির অতি পরিচিত একটা বিষয়, সেটা হলো ট্রেন। আমাদের অতি পরিচিত এই ট্রেন যাত্রা হয়তো কর্মসূত্রের উদ্দেশ্যে অথবা নিছক বিনোদ ভ্রমণ কিংবা অন্য কোনো কারণে কোথাও দীর্ঘ ট্রেন যাত্রা জন্ম দেয় দীর্ঘস্থায়ী বন্ধুত্বের, আবার কখনো ছোটোখাটো খুনসুটির, আবার মন খারাপ করা মনোমালিন্যের। কিন্তু এভাবে ট্রেন যাত্রা করা যাত্রীরাও হয়ে ওঠেন একটা পরিবারের মতোই। আমাদের এই উপস্থাপনাটি সেই রকমই একটা ট্রেন যাত্রার গল্প দিয়ে সূচনা হয়। রাতের ফাঁকা ট্রেনে এভাবেই প্রলয়ের সাথে দেখা হয় একজন সহযাত্রীর, যার কথাবার্তা কেমন যেন খ্যাপাটি, আবল তাবল। কিন্তু সত্যিই কি তাই? প্রলয় সে সহযাত্রীকে যে ওর ভূত ভবিষ্যৎ সব জানেন, আর তার সাথে কথা বলতে বলতে প্রলয়ের সাথে এমন কিছু ঘটে যা জীবনে কোনোদিন কল্পনাও করতে পারে না প্রলয়। কিন্তু কি সেই অভিজ্ঞতা যা সম্পূর্ণ বদলে দেয় প্রলয়ের জীবন? কিন্তু কিভাবে জানতে গেলে আপনাদের শুনতেই হবে আমাদের আজকের উপস্থাপনা হার হিম করা ভয়ের গল্প অভিশপ্ত ট্রেন। তাহলে আপনারা প্রস্তুত তো প্রলয়ের সাথে ট্রেনে ভ্রমণ করতে? দেখবেন ট্রেনটা মিস করে ফেলবেন না যেন, ট্রেন কিন্তু অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। দিনটা একই শনিবার, তার উপর অহর্নিশি পৌষ অমাবস্যা। অহর্নিশি অমাবস্যা মানে অমাবস্যা তিথি সেদিন সারা রাত স্থায়ী। অমাবস্যা তিথি পড়েছে আগের দিন বিকেল 3:17 আর ছাড়বে পরের দিন সকাল 10:33। আর তার উপর ওই দিন সূর্যোদয়ের পরপরেই সূর্যগ্রহণ। পৌষ মাসে এরকম সারা রাত ব্যাপী অমাবস্যা আর ভোর হলেই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ যুক্ত অমাবস্যা তিথি খুবই বিরল। সনাতন জ্যোতিষশাস্ত্রের বিধান অনুযায়ী পৌষ মাসে সূর্যদেব ধনুরাশি থেকে উদিত হন। তাই যেদিন অমাবস্যা থাকে তার পরদিন ভোরে সূর্যদেব আর চন্দ্রদেব একসাথে পুষ্যা নক্ষত্রযুক্ত ধনুরাশি থেকে উদিত হবেন এই পৌষ অমাবস্যা তিথিতে। আর গ্রহণকালে ঠিক সেখানেই তখন অবস্থান করছেন রাক্ষস গ্রহ রাহু। আর সেই 3 গ্রহের মিলনের ফলেই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। ফলে ওই রাতে চন্দ্রদেবের দেখা মেলে না পৃথিবী থেকে। লোকে জানে দিনটা অমাবস্যা, চাঁদ উঠবে না। আর ভোর হতে না হতেই সূর্যদেব রাহু দুষ্ট ক্ষীণ বল। অথচ চন্দ্রদেব সারা দিন ওনার স্বাভাবিক পরিক্রমা করে যান দিনের আলোর মধ্যে। সূর্যদেবের প্রবল প্রতাপের মাঝে নিজে আত্মগোপন করে শুধুমাত্র গোচরে একবার তিনি দেখা দেন সূর্যদেবের ওপর একটা অন্ধকার ছায়া গোলক হয়ে। এ পর্যন্ত সবটাই মহাজাগতিক গণিতের প্রয়োগ মাত্র। কিন্তু শুধুই কি তাই? জ্যোতির্বিজ্ঞান যে ব্যাপারটাকে খুব স্বাভাবিকভাবে মেনে নিতে পারলেও তান্ত্রিক সমাজ কি ততটাই সহজে মেনে নিতে পারে পুরো ব্যাপারটা? তান্ত্রিকরা সেই বিশেষ তিথিযোগটা ব্যবহার করেন একটা বিশেষ কারণে। তন্ত্রের একটা বিশেষ ধারায় এই দিনটাকে বেছে নেওয়া হয় একটা বিশেষ তান্ত্রিক ক্রিয়ার জন্যে। তান্ত্রিক এই ক্রিয়ার একটা ব্যবহারিক ব্যাখ্যা অবশ্য আছে। সূর্যদেব মানুষের ব্যক্তিত্ব এবং চরিত্রের নিয়ন্ত্রণকর্তা, আর চন্দ্রদেব মানুষের কোমল মন, চিন্তাশীলতা আর কল্পনা শক্তিকে প্রকাশ করেন। কিন্তু এই বিশেষ মুহূর্তে সূর্যদেব এবং চন্দ্রদেব দুজনেই একসাথে হীনবল, আর রাহু অতি বলবান থাকায় ওই বিশেষ সময় খুব সহজেই সেই বিশেষ তন্ত্রের প্রয়োগে মানুষের মস্তিষ্কের উপরে নিয়ন্ত্রণ সাধন করতে পারে কোনো অপরাশক্তি।
সরাসরি মানুষের মস্তিষ্কে প্রবেশ করে তাকে সম্পূর্ণ নিজের করায়ত্ত করে নেওয়া যায়, তাকে সম্পূর্ণভাবে বশীভূত করে নিজের ইচ্ছে মতো সমস্ত কাজ তাকে দিয়ে করানো যায় অনুগত দাস হিসেবে এই বিশেষ তন্ত্রের প্রয়োগের মাধ্যমে। কিন্তু খেয়াল রাখতে হবে, এই তন্ত্রের প্রয়োগ করতে হয় খুব সাবধানে। বশীকরণ বিদ্যার একটা বিশেষ ধাপ এই বিদ্যা, নাম সুলক্ষণ ধৃতি তন্ত্র। এমনিতে খুব একটা উচ্চ পর্যায়ের তন্ত্র এটি নয়, কিন্তু কিছু ভণ্ড তান্ত্রিক এই সুলক্ষণ ধৃতি বশীকরণ বিদ্যার প্রয়োগে নিজের কার্য সাধন করার একটা ঘৃণ্য খেলা শুরু করেছে কয়েকদিন ধরে। এরা এক অপশক্তির পূজারী। এদের পথপ্রদর্শক ত্রিকালনাথ ভৈরব। কেউ তাকে কোনোদিন চোখে দেখেনি। যতদূর শোনা যায় তিনি নাকি সাক্ষাৎ পিশাচ। কোনোদিন কোথাও তিনি একদিনের বেশি থাকেন না। আর এনার অলৌকিক মায়া শক্তিতে বশীভূত হয়ে হাজার হাজার মানুষ তার শিষ্যত্ব গ্রহণ করে নিজেদের অজান্তেই। সাধারণ মানুষ প্রথমবার এনার মায়ায় অবিষ্ট হয়ে এনার কাছে আসে অসহায়ভাবে, যখন হয়তো তারা নিজেদের ওপরে আত্মবিশ্বাস সম্পূর্ণ হারিয়ে ফেলেছে। আর সেই সুযোগটাই কাজে লাগায় সেই ত্রিকাল ভৈরব আর তার অনুগামী ভণ্ড তান্ত্রিকের দল। শুধুমাত্র এদের থেকে টাকা পয়সা নেওয়াই নয়, ধীরে ধীরে এই মানুষগুলি নিজেদের অজান্তেই চলে আসে সেই তান্ত্রিকের কবলে। জীবন মৃত অবস্থায় তারা দাসত্ব করে চলে সেই তান্ত্রিকদের নির্দেশ মতো। এদের জন্য প্রাথমিক একটা প্রলোভন থাকে, আর সেই প্রলোভনকে নিজের মানসিক দৃঢ়তা দিয়ে খণ্ডন করে এগিয়ে যেতে না পারলেই সমূহ বিপদ। নিজের মস্তিষ্কের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে মেনে নিতে হয় দাসত্বের বন্দি জীবন। তবে ত্রিকাল ভৈরবের এই শিষ্য তান্ত্রিকরা নিজেদের অপকর্মের জন্য বেছে নেন এমন একটা নিরাপদ আশ্রয় যেখানে কেউ তাদের সন্দেহ করে না। হয়তো কোনো জাগ্রত দেবালয় বা আশ্রম, যেখানে তাদের অপকর্মের ঢাল হিসেবে তারা ব্যবহার করে সেই মন্দিরের দেবদেবীর মাহাত্ম্য। কেউ সন্দেহ করে না তাদের। সকলকেই তারা ভ্রান্ত পথে চালনা করতে পারে খুব সহজেই। আর সব থেকে বড় ভয়ঙ্কর কথা হলো এদের খাদ্যাভ্যাস। জ্যান্ত মানুষকে মাথায় আঘাত করে খুলি ফাটিয়ে মানুষের ঘিলু চেটে পুটে খায় এরা। সাথে চলে এদের উদ্দাম নৃশংস উল্লাস। এরা এরকমই ভয়ঙ্কর, পৈশাচিক, আর মানুষ মারার এক নেশায় মেতে থাকে ওরা। এদিকে দুরু দুরু বুকে দুই ছায়ামূর্তি এসে দাঁড়ায় সেই ভগ্নপ্রায় মন্দিরের গর্ভগৃহের এক কোণায়। এমনিতে গর্ভগৃহটি বেশ ছোট। বাইরে থেকে দরজা বন্ধ থাকায় তেল, জবা ফুল আর ধূপ কর্পূরের গন্ধ মিলে মিশে একাকার। তারই মধ্যে গর্ভগৃহের এক কোণে দাঁড়িয়ে আছে সেই দুই ছায়ামূর্তি। নিশ্ছিদ্র অন্ধকারে ভয়ে বুকটা কেঁপে ওঠে ওদের। পাশ ফিরলেই এক ভয়াল দর্শন দেবী মূর্তি। রক্তবর্ণ সেই দেবী, সোনার চোখগুলো অন্ধকারেও জ্বলজ্বল করছে। সেই ভয়াল পরিস্থিতিতে পড়লে কি হতে পারে সেটা ভেবেই বুকটা কেঁপে উঠবে যে কোনো সাধারণ মানুষের। তবে ওদের মধ্যে একজন এই চক্রান্তের সবটা জেনেই সেখানে এসেছে। সেই এই সব পরিকল্পনা করেছে। কিন্তু আর একজন লোক নির্বোধ, সাদা মাটা মনের, সে কিছুই জানে না। ওই বোকা লোকটা নির্দ্বিধায় বিশ্বাস করেছে তার বন্ধুকে। তারা অপেক্ষায় আছে যিনি তাদের সেখানে আসতে বলেছেন সেই পুরোহিতের জন্য, যিনি আসলে সেই অন্ধকারের পূজারী ত্রিকাল ভৈরবের অনুগামী। তিনি আজ ওদের একটা এমন তন্ত্রশিক্ষা দেবেন বলে কথা দিয়েছেন
যার প্রয়োগের মাধ্যমে ওরা এক নিমেষে বশ করে ফেলতে পারবে শয়ে শয়ে মানুষকে। আর সেই বিদ্যাই সুলক্ষণ ধৃতি বশীকরণ তন্ত্র। কিন্তু সেই বিদ্যা তো একটা সময় একজনকেই দান করা যায়। তাহলে তিনি এই দুজন লোককে ডেকেছেন কেন? আসলে সেই বিদ্যা লাভের যে একটা বিশেষ পদ্ধতি আছে, যাতে বলি দিতে হয় একটা বিশেষ পদ্ধতিতে, যা ওই বোকা লোকটা জানে না। জানে ওর বন্ধু, যে এই সব কিছুর চক্রান্তকারী, আর জানে ওই পূজারী। তাই সে সব ব্যবস্থা আগে থেকে করে রেখে এসেছে। এবার শুধুমাত্র সেটাকে বাস্তবায়িত করার অপেক্ষা। এই তন্ত্রের সাধনের জন্য বলি প্রদত্ত মানুষটির মস্তিষ্কটি তার দেহ থেকে ছিন্ন করে অর্পণ করতে হয় যজ্ঞাহুতিতে। তবেই সেই অপরা শক্তি তৃপ্ত হন আর তার ভক্তকে দান করেন বশীকরণ সিদ্ধি। কিছু বুঝে ওঠার আগেই ওই লোকটাকে পিছ মোড়া করে বেঁধে ফেলা হলো। তারপর ধাক্কা মেরে ফেলে দেওয়া হয় মাটিতে খুঁড়ে রাখা গর্তে। ওইটাই এখানে বলির ব্যবস্থা। আর কিছু বুঝে ওঠার আগেই একটা বড় লোহার হাতুড়ি সজোরে নেমে আসে ওর মাথা লক্ষ্য করে। ওর মাথাটা ফেটে চৌচির হয়ে যায়। আর দুজন নরপিশাচ ঝাঁপিয়ে পড়ে ওর ওপর কোনো এক আদিম বাসনা নিয়ে সিদ্ধি লাভের আশায়। সূর্যদেব যখন ধীরে ধীরে রাহুর গ্রাসে চলে যায়, তখন এরা উল্লাসে মেতে ওঠে। এভাবেই চলেছে দিনের পর দিন। কিন্তু কোথায় এর শেষ, সে কথা কেউ জানে না। সমুদ্রগড় স্টেশনে ট্রেনটা দাঁড়িয়ে আছে প্রায় মিনিট 3 হলো। সাধারণত এতক্ষণ এখানে ট্রেন দাঁড়ায় না। আগে যখন ডাবল লাইন ছিল না, তখন সিঙ্গেল লাইনে উল্টো দিকে ট্রেন আসার জন্য দাঁড়াতে হতো। কিন্তু এখন ডাবল লাইন হয়ে যাওয়ার জন্য আর সেই ঝামেলা নেই। তবু ট্রেনটা দাঁড়িয়ে আছে, ছাড়ছে না। তা দেখে প্রলয় বুঝতে পারে নির্ঘাত সামনের লাইনে সিগন্যালের প্রবলেম। এমনিতেই শীতের কনকনে ঠান্ডার রাত, আর এত রাতে ট্রেনে লোক সংখ্যা প্রায় নেই বললেই চলে। বড়জোর হাতে গোনা 3-4 জন লোক বসে আছে গোটা কম্পার্টমেন্টে। প্রলয় যেমন সারা বছর গেটের কাছে দাঁড়িয়েই যায়, তেমনি আজও দাঁড়িয়ে আছে। তবে শীতের রাত বলে আজ হাওয়ার উল্টো দিকে দাঁড়িয়েছে। একবার হাত ঘড়িতে সময়টা দেখে নেয় প্রলয়। রাত 10:42। এত রাতে কে আর ট্রেনে যাতায়াত করবে, তাও এই ডাউন কাটোয়া লাইনে। এমনিতে ভিড় ট্রেনের মধ্যে সবার দিকে তাকিয়ে দেখা হয় না, কিন্তু এই মুহূর্তে ট্রেন প্রায় ফাঁকা। তাই প্রলয় এক এক করে ওই 3 জন সহযাত্রীর দিকে তাকিয়ে দেখতে থাকে। প্রথমজন বাঁ দিকের চ্যানেলে গুটিসুটি মেরে একটা চেয়ারে বসে আছেন। বোঝাই যাচ্ছে উনি শীতের হাওয়া থেকে বাঁচার জন্য অত্যন্তভাবে মরিয়া। তার থেকে আর 2টো চ্যানেল ছেড়ে আরেকজন ভদ্রলোক মাথা অবধি মুড়ে ঘুমোচ্ছেন ট্রেনের লম্বা চেয়ারে শুয়ে। ওনার মুখ চোখ কিছুই দেখা যাচ্ছে না, তবে বাইরে থেকে যতটা আন্দাজ করা যাচ্ছে উনি গভীর ঘুমে আচ্ছন্ন, প্রায় অসাড়। এনাদের একটা অদ্ভুত ঘটনা প্রলয় লক্ষ্য করেছে। প্রথমে দেখে মনে হয় এতটাই গভীর ঘুমে মগ্ন, হয়তো একেবারে হাওড়া গিয়ে ওনাদের ঘুম ভাঙবে। কিন্তু কোনো এক অজানা কারণে তারা তাদের নির্দিষ্ট স্টেশন আসার আগেই ঠিক ঘুম ভেঙে ধড়মড় করে উঠে পড়ে। এরকম বেশ কয়েকবার প্রলয় লক্ষ্য করেছে, যেন অদৃশ্য কেউ তাদের ধাক্কা দিয়ে ঠেলে তুলে দেয়। আপাতত এখনো 1 ঘন্টা প্রলয়কে ট্রেনে থাকতেই হবে। আর মানুষের সাথে কথা না বলতে পারলে ওর নিজের খুব অস্বস্তি হয়। ও নিজে যেমন কথা বলতে ভালোবাসে, তেমনি অন্যের কথা শুনতেও ভালোবাসে। কতদিন এমন অনেক মানুষের সাথে পরিচয় হয়ে যায়, আর তার কথা শুনতে শুনতে ও হাওড়া পৌঁছে যায়। নিজের বিদ্যা বুদ্ধি খাটিয়ে মাঝে মাঝে কিছু টিপ্পনি করে, আর সে সুযোগ না পেলে চুপ করে বসে থাকে, ওর সহযাত্রীর কথা শুনতে থাকে।
তাই প্রথম দুজনের ওপর আশাহত হয়ে প্রলয় ঠিক করে আর এক পাশে যে তৃতীয় মানুষটা বসে আছেন তার কাছেই যাবে কথা বলার জন্য। প্রলয় যেখানে দাঁড়িয়ে আছে তার থেকে কিছুটা দূরে ওই ভদ্রলোক উল্টো দিকে ফিরে বসে আছেন, ফলে সরাসরি ওনার মুখটা প্রলয় দেখতে পায় না। তাই গুটি গুটি এগিয়ে যায় সেই লোকটার কাছে। একটু কাছে এগিয়ে যেতে প্রলয়ের খেয়াল পড়ে, ও দেখতে পায় ভদ্রলোক কোনো একটা বই হাতে নিয়ে খুব মন দিয়ে পড়ছেন। ওনার মাথায় একটা মাফলার বেশ কয়েকটা প্যাচ দিয়ে জড়ানো কপালের উপরে, আর চোখে বেশ হাই পাওয়ারের চশমা। ভদ্রলোককে দেখে প্রলয়ের মনে হলো বেশ মন দিয়েই উনি বইটা পড়ছেন। তাই প্রাথমিকভাবে কিছু না বলে ওনার পাশের সিটটায় গিয়ে বসে। ভাবখানা এমন যে ভদ্রলোক বইয়ের পাতা থেকে মুখ তুললে ওনার সাথে কথা বলা যাবে, কিন্তু প্রলয় পাশের সিটটায় গিয়ে বসার সাথে সাথেই সে ভদ্রলোক বলে উঠলেন, আসুন প্রলয়, বসুন। প্রলয় চমকে যায়। সে ভদ্রলোক ওর নাম জানে, তাই অবাক হয়ে গিয়ে বলে, আপনি আমার নাম জানেন? হ্যাঁ জানি তো, আপনাকে চিনিও আমি। তবে হ্যাঁ, আগে জানতাম না। এ দেখুন না, আপনার ব্যাপারেই পড়ছিলাম। হ্যাঁ, কি বললেন? আমি কিছু বুঝতে পারলাম না। ও কিছু না, হ্যাঁ কিছু না, বাদ দিন। বলুন না, আপনি কেমন আছেন? ভালো, কিন্তু আমি তো আপনাকে ঠিক, আর আমি আপনার থেকে বয়সে অনেক ছোট, তাই আমাকে আপনি বলবেন না প্লিজ, তুমি বলুন। সে কথা ঠিক। আমারও এই আপনি আজ্ঞে করতে খুব অসুবিধাই হয়। তার থেকে তুমি বলাই ভালো। আর ঠিক বেঠিকের কথা নয়, আপনি আমাকে এমনিতেও চিনবেন না, সে চেষ্টা করে লাভ নেই। আবার আপনি? খ্যাক খ্যাক করে হেসে ওঠেন ভদ্রলোক। ওই এক জ্বালা, বুঝলে। যখন তুমি বয়সে বড় তখন আপনি, আর যখন ছোট তখন তুমি বলে ডাকতে হয়। তো একই মানুষকে একবার আপনি একবার তুমি বলে ডাকতে হয়। ঠিক বুঝে উঠতে পারি না, কেমন যেন গুলিয়ে যায়, বুঝলে। প্রলয় সত্যিই কিছু বুঝতে পারে না। ও ভাবে প্রলয়ের সাথে পৌলমীর সদ্য বাগদান পর্ব সম্পন্ন হয়েছে। সামনের বৈশাখের 13 তারিখ ওরা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছে। তাই প্রলয়ের মনে হয় হতেও পারে এই ভদ্রলোক হয়তো পৌলমীর বাড়ির কেউ হতে পারেন। ওর সাথে নতুন বর বলে হেয়ালি করছে। তাই আমতা আমতা করে বলে, না মানে আপনি আমাকে চেনেন, নাম জানেন, অথচ আমি আপনাকে চিনতে পারছি না, তাই খুব অস্বস্তি হচ্ছে। না না না, কোনো ব্যাপার না। আমি সবাইকেই চিনি, কিন্তু আমাকে সেভাবে অনেক লোকেই চেনেন না। এতে অবশ্য আপনার কোনো দোষ নেই, এটাই স্বাভাবিক। যাই হোক, আপনার বাবার শরীর এখন ভালো আছে? প্রলয় বুঝতে পারে ভদ্রলোক আপনি আর তুমি বেশ গুলিয়ে ফেলছেন। তাই ও নিজে থেকে আর কিছুই বলে না। ভাবে কথা বলতে বলতে উনি নিজেই শুধরে নেবেন। হ্যাঁ, এখন মোটামুটি আছেন। ওনার ওপর দিয়ে যা ঝড়ঝাপটা গেল, প্রায় মৃত্যুর সামনে থেকে ফিরে এলেন বলতে পারেন। সে তো জানি। আসলে এখন ওনার মৃত্যু যোগ ছিল না, থাকলে উনি এভাবে ফিরে আসতে পারতেন না। সত্যি ভগবানের মিরাক্কেল কিভাবে হয় সামনে থেকে দেখলাম। আমাদের উপর দিয়ে যে ঝড়ঝাপটা বয়ে গেছে সে আর কি বলবো। আসলে আমাদের গ্রামে রাধা গোবিন্দ মন্দির আছে, তো
আমার মা ওই রাধা গোবিন্দ খুব মানেন। আর ডাক্তারবাবু জবাব দিয়ে দেওয়ার পর মা তো মানসিকভাবে ভেঙেই পড়েন। তখনই ওই রাধা গোবিন্দ মন্দিরের পূজারী এসে আমার মাকে একটা ওষুধ দেন। আর বলবেন না মশাই, হাতে নাতে ফল দেখতে পেলাম বাবার মধ্যে দিয়ে। সত্যি বলতে কি, ডাক্তার তো একরকম জবাব দিয়েই দিয়েছিলেন, তাও যে উনি প্রাণে বেঁচে ফিরে আসবেন সত্যিই ভাবতে পারিনি। সেই পূজারী ঠাকুরের দেওয়া ওষুধ খেয়েই বাবা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলেন। হ্যাঁ, সে তো বটেই। তবে ওই যে বললাম না, ওনার এখন মৃত্যুযোগ ছিল না। মৃত্যুযোগ থাকলে ওসব টোটকা দিয়ে কিছু হতো না। হ্যাঁ, সেটা অবশ্য একরকমভাবে সত্যি, কিন্তু তাও আপনি আমাকে কিভাবে চেনেন সেটা কিন্তু এখনো জানতে পারলাম না। বললাম তো, ওসব বাদ দিন। আমি বললেও আপনি বুঝতে পারবেন না। এই আপনি যখন বাবাকে নিয়ে হসপিটাল ঘর টানাপোড়েন করছেন, তখনই আমি আপনাকে দেখেছিলাম। আমি ওই ওই কাছাকাছি যাতায়াত রাখি। কোথায় যাতায়াত রাখেন? হাসপাতালে? হাসপাতালে বলতে পারেন, আবার সেই রাধা গোবিন্দের মন্দিরেও বলতে পারেন। এক কথায় সব জায়গাতেই আমার যাতায়াত। নানা জায়গায় ঘুরে ঘুরেই আমার কাজ। ও আচ্ছা আচ্ছা, এইবার বুঝতে পেরেছি। আসলে ওই সময় মাথার ঠিক ছিল না তো, তাই হয়তো আপনাকে দেখেছি, কিন্তু এখন ঠিক খেয়াল করতে পারছি না। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, সেটাই স্বাভাবিক। আপনার কি কেউ ভর্তি ছিল নাকি তখন হসপিটালে? মানে আপনি ওই যাতায়াত করছিলেন বললেন, তাই বলছি। না, আমার কেউ ভর্তি ছিল না। তোমার বাবার জন্যই যাচ্ছিলাম। প্রলয় এবার আরো ঘাবড়ে যায় ওনার কথা শুনে। তবে বেশ বুঝতে পারে ভদ্রলোক তুমিতে অভ্যস্ত হয়ে উঠছেন। আমার বাবার জন্য মানে? আপনি কি আমার বাবাকে চেনেন? হ্যাঁ, চিনি তো। প্রলয় এতক্ষণে বুঝতে পেরেছে ভদ্রলোকের বই পড়ার বেশ ঝোঁক। ওর বাবারও কলকাতায় কলেজ স্ট্রিটে একটা বইয়ের দোকান ছিল। তো হতে পারে সেই বই পড়ার সুবাদেই এই ভদ্রলোকের সাথে প্রলয়ের বাবার পরিচয় হয়। তাই সরাসরি না বলে ব্যাপারটা ঘুরিয়ে ওনার সামনে পরিবেশন করে। আচ্ছা, আপনার বই পড়ার খুব শখ, তাই না? সেই তখন থেকে দেখছি আপনার হাতে একটা বই রয়েছে। কিসের বই ওটা? আরে না 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 না, এটা সেরকম কোনো বই ফই নয়। ওই টুকটাক লেখার জন্য একটা নোটবুক বলতে পারো। আমি ব্যক্তিগত কিছু নোটস লিখে রাখি, যখন যার সাথে দেখা হয় তার ব্যাপারে। ও আচ্ছা, আপনি তো তাহলে জানেনই আমার বাবার কলকাতার কলেজ স্ট্রিটে একটা বইয়ের দোকান ছিল। আমিও ছোট থেকে অনেক বড় বড় লেখক সাহিত্যিকদের বই দেখেছি। তাদের বেশ কয়েকটা আমার পড়ার সৌভাগ্যও হয়েছে। সে তো ভালোই কথা। তবে সেরকম ভালো ভালো বই তুমি পড়েছ কোথায়? তোমার বাড়িতে যে কয়েকটা ভালো লেখকদের বই ছিল, মানে মানে এই যেমন ধরো বঙ্কিম সমগ্র, রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ, তুমি তো সেসব কোনোদিন পাতা উল্টেও দেখোনি। তুমি তো শুধু ওই বাজার চলতি যে সমস্ত বইগুলো থাকতো বিভিন্ন রকমের অশ্লীল কন্টেন্টে ভরা, সেইগুলি তুমি পড়তে। আমার মনে আছে অমল পালের লেখা সেই বইটা, নিশিরাতে বনবিথির ধারে না নাকি কি যেন নাম, প্রথম থেকে শেষ পর্যন্ত শুধুমাত্র অশ্লীল সংলাপ আর ঘটনার বর্ণনায় ভর্তি। আর তুমি ওটা
তো বার 4-5 তো পড়েইছ, তাই না? ভদ্রলোকের কথা শুনে কেমন যেন মাথাটা ঘুরে যায় প্রলয়ের। অমল পালের লেখা সে গল্পের বইটার কথা ওর আজও মনে আছে। এই কথা ঠিক, কিন্তু এই লোকটা এভাবে কথাটা বলতে পারল? প্রলয়ের গলায় প্রতিবাদের তেজ। এ মশাই, এসব কি উল্টোপাল্টা কথা বলছেন বলুন তো? বাজে বকার একটা লিমিট থাকে। আপনি আমার বাবার পরিচিত, যদিও আমি চিনতে পারছি না। আপনি বললেন তাই মেনে নিলাম। তাই আমি আপনাকে একটু সম্মানাতি করছি। এর মানে কিন্তু এটা নয় যে আপনি যা মুখে আসবে তাই বলে যাবেন। মানে আমি কি ভুল বলছি? কথাটা ভুল ঠিকের নয়। আপনি এরকমভাবে কথা বলতে পারেন কি করে? আপনি কোথা থেকে জানলেন? আমি আবার কোথা থেকে জানবো? আমি আমার এই যে এই 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 বইতে পড়েছি, তাই বললাম। আমি আমার এই বইতে সব কিছুই পড়তে পারি। আপনার কি মাথা খারাপ নাকি বলুন তো মশাই? আপনার এই বইতে আমি কবে কি করেছি সেটা লেখা আছে, আর আপনি সেটা জেনে ফেলে আমাকেই বলছেন। ঠিক ধরেছ। আপনার মস্তিষ্ক বিকৃতি থাকতে পারে, কিন্তু আমার সে অবস্থা হয়নি। তাই আমি আপনার কথা শুনতে বা বুঝতে চাইছি না। একা একা এতটা পথ যেতে হবে, তাই এসেছিলাম আপনার সাথে দুটো কথা বলবার জন্য। কিন্তু এরকম অবান্তর কথা শোনার জন্য আমার হাতে সময় নেই। আমার কথা অবান্তর না তো কি? যত সব আজগুবি আষাঢ়ে গল্প বলার আর লোক পাননি? মানে 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 তুমি আমার কথা বিশ্বাস করছো না? না, করছি না। তোমাকে আমি আবারও বলছি, আমার এই বইতে তোমার বাবার থেকে শুরু করে এই পৃথিবীর প্রত্যেকটা লোকের গল্প লেখা আছে। পাগল কোথাকার! এতক্ষণ শুধু ছিল আমি আর আমার বাবা, এবার আমাদের ছেড়ে আবার পৃথিবীর সব লোক জুড়ল। মশাই, আপনি পারেন বটে বাজে বকতে। তা তুমি বুঝতে চাইছো না তো? তা কি করলে তোমার বিশ্বাস হবে বলো? আচ্ছা, ওই যে উল্টো দিকে ভদ্রলোক বসে আছে, ওনার ব্যাপারে কিছু বলুন তো। আমি ওনাকে গিয়ে জিজ্ঞাসা করে মিলিয়ে দেখব। তাহলে তোমার বিশ্বাস হবে? আগে মিলিয়ে দেখান তো দেখি। ওই লোকটা, মানে মানে যিনি বসে আছেন তো? হ্যাঁ, ওই লোকটা। ওনার নাম তো সনাতন পাত্র। দাঁড়াও দেখছি। হ্যাঁ, কি জানতে চাও বলো? আপনি বলুন দেখি, লোকটা কতদূর পড়াশোনা? না না, থাক, বলুন দেখি লোকটা আজ দুপুরে কি দিয়ে ভাত খেয়েছে? দুপুরের ভাত? দাঁড়াও দেখছি বলে সেই ভদ্রলোক ওনার বইয়ের পাতা উল্টাতে থাকেন আর নিজের মনে মনে বিড়বিড় করে বলতে থাকেন, বকুণ্ডি গ্রামের পশ্চিমে তাঁতিপাড়ার সনাতন পাত্র। কোথায় গেল? আজ তারিখ কত? আজ তো তারিখ হলো গিয়ে 17 মাঘ 1428 সাল। দুপুর বেলা আজ কি দিয়ে ভাত খেয়েছে সেটা দেখতে হবে। কোথায় গেল? এই তো। এভাবে 2-3টে পাতা উল্টাবার পর হঠাৎ প্রায় হাতে চাঁদ পাওয়ার মতো লাফিয়ে উঠলেন। দুপুরের ভাত? এই তো পেয়েছি। আজ দুপুরে উনি এই যে বিউলির ডালের বড়ি দিয়ে শিমের ঝাল, মুগ ডাল, ছোট দুটো বাটা মাছ,
কাঁচকলা সেদ্ধ দিয়ে করা ঝোল মেখে ভাত খেয়েছেন। সাথে ছিল আলু ভাজা। ব্যাস, এই উনি খেয়েছেন। তবে ওনার স্ত্রী আমরা টক বানালেও ওর খাওয়ার সময় অবধি সেটা তৈরি হয়নি, তাই ও খেতে পারেনি। বিউলির ডালের বড়িটা গত বছরের, পোকা ধরে গিয়েছিল। ওকে না জানিয়ে ওর বউ সেগুলো ভেজে রান্নায় দিয়ে দিয়েছে। আর বাটা মাছগুলো ওর কেনা নয়, ওদের বাড়ির পাশের পুকুরে জাল দিয়েছিল। সেখানে জেলেরা যখন জাল ছাড়াচ্ছিল তখন ওর বউ দুটো দুটো চারটে বাটা আঁচলে করে সরিয়ে এনেছে। তিনটে এই এক বেঘতের মতো, আর একটা একটু ছোট। অবশ্য ওর বউ ছোট মাছটা নিজের জন্য রেখে ওকে বড় মাছটাই দিয়েছে। লোকটার কথা শুনে প্রলয় একেবারে থ হয়ে যায়। লোকটা যা মুখে আসছে তাই বলে যাচ্ছে। তা ওই লোকটাকে আরো একটু বাজিয়ে দেখে নেওয়ার জন্য প্রলয় বলল, বাহ, কি সতীসাধ্যী স্ত্রী বলুন দেখি ওনার। নিজের জন্য ছোট দুটো মাছ রেখে বড় দুটো বাটা মাছ ওই লোকটাকে খেতে দিয়েছে। আরে না না, সব সতী টুতি কিছু নয়, সবটাই ওর নাটক। এই তো, কই গেল? এই তো, এখন দেখো না, ভদ্রলোক তো বেরিয়ে এসেছেন নাইট ডিউটিতে কাজে যাবেন বলে, আর ওর বউ কিনা ওর পাশের বাড়ির পরাণের সঙ্গে ঢলাঢলি করছে। ছিছি, এসব কি বলছেন আপনি? কোনো মানুষের সম্পর্কে না জেনে না শুনে এভাবে কথা বলা উচিত নয়। মানে তোমার এখনো বিশ্বাস হলো না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তোমাকে আমি এও বলে দিলাম যে এই লোকটা সামনের শনিবার রাতে ওর বউ আর পরাণের সম্পর্কটার কথা জানতে পারবে। তাই ওই দিন রাত্রেই ওর বউ ওকে ফলিডল খাইয়ে মেরে ওদের পাশের বাড়ির জমিতে পুঁতে দেবে। তুমি মিলিয়ে নিও। ছি ছি, এসব কি আজে বাজে কথা। আমার কথা তোমার বিশ্বাস না হলে তুমি নিজে গিয়ে জিজ্ঞাসা করো। কি যে বলেন, আমি ওনাকে গিয়ে জিজ্ঞাসা করব আপনাকে আপনার স্ত্রী শনিবার ফলিডল খেতে দেবে কিনা? আপনার কি মাথা খারাপ হয়েছে নাকি? আহা, আমি কি তা বলেছি নাকি? কিন্তু তুমি প্রথমে যেটা জিজ্ঞাসা করলে যে আজ দুপুরবেলা কি দিয়ে ভাত খেয়েছেন, সেটা তো জিজ্ঞাসা করা যায় ওনাকে নাকি? আর সেটা যদি মিলে যায় তাহলে তোমার বিশ্বাস হবে যে আমি মিথ্যে কথা বলছি না। হবে তো, নাকি? না না, এভাবে কাউকে জিজ্ঞাসা করা যায় নাকি? আপনি দুপুরে কি দিয়ে ভাত খেয়েছেন ওটা তো আমি এমনি এমনি আপনাকে বলেছি। এ আবার কিরকম কথা? তোমার এমনি এমনি মনে হলো বলে তুমি 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 আমাকে জিজ্ঞাসা করে এতটা পড়াশোনা করালে? আজব ব্যাককেলে লোক তো তুমি। আচ্ছা বাদ দিন, আপনি বরং ওই লোকের ব্যাপারে কিছু বলুন। ওই যে ভদ্রলোক, ওই যে ঘুমিয়ে আছেন। আবার মিছিমিছি আমাকে খাটাবে না তো? পরে অবশ্য তুমি চাইলেও ওনাকে গিয়ে আমার বলা কথা জিজ্ঞাসা করার সুযোগ আর পাবে না। সুযোগ পাবো না? কেন পাবো না? সে তুমি পরে নিজেই বুঝতে পারবে। সে না হয় পরে ভাবা যাবে, এখন আপনি বলুন তো। সেই ভদ্রলোক ওনার সেই একই বইয়ের পাতা উল্টাতে উল্টাতে একেবারে শেষ দিকে চলে আসেন আর মুখে বলতে থাকেন, এই ভদ্রলোক আজ দুপুরে কি দিয়ে ভাত খেয়েছিল সেটা জিজ্ঞেস করছো তো তুমি? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি একটু দেখে নিয়ে বলছি। আমি যতদূর জানি লোকটা আজ দুপুরে ভাত খাইনি। তাও 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 আমি 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 আরেকবার দেখে নিয়ে বলছি। আরে ধুর, আমি কি তাই বলেছি নাকি? আমি কি খালি সবাই দুপুরে কি দিয়ে ভাত খেয়েছে সেটা খোঁজ নিয়ে বেড়াবো নাকি?
আমি জানতে চাইছি এমনি কিছু তথ্য ওনার জীবনের ব্যাপারে। ওরে বাবা, এই লোকটা জীবন, সে তো একটা উপন্যাস গো। সে বলতে গেলে রাত কাবার হয়ে যাবে। তবে তবে বিশেষ বিশেষ কিছু কথা আমি তোমাকে বলছি, শোনো। আচ্ছা। প্রলয় দেখে এমনিতেও ট্রেনে কিছু করার নেই, তাই লোকটার কাছে থেকে ফালতু গল্প শুনেই কাটানো যায়। তাই ঘাড় নেড়ে ওনাকে সম্মতি জানিয়ে বলল, বলুন, একটু না হয় পরনিন্দা পরচর্চা করেই টাইম কাটাই। ভদ্রলোক বলতে শুরু করেন। প্রলয় দেখে এবার কিন্তু ভদ্রলোক আর বইয়ের পাতা উল্টে দেখলেন না, চোখ বুজে একটু যেন পরপর ঘটনাগুলো সাজিয়ে নিলেন। তারপর বলতে শুরু করলেন, হ্যাঁ হ্যাঁ, বুঝলে ভাই প্রলয়, প্রথমেই লোকটার ব্যাপারে একটা কথা বলে রাখি। ওকে হয়তো একটু রাগে বদমেজাজি বলেই লোকে ওকে চেনে, কিন্তু আমি বলছি লোকটা এতটা খারাপ নয়। তবে হ্যাঁ, বোকার হদ্দ একটা, মাথায় একেবারে গোবর পোড়া, সকলকে খুব সহজেই বিশ্বাস করে নেয়। আর সেই জন্য ওকে জীবনে ঠকতেও হয়েছে বহুবার, সেটা নিশ্চিত। লোকটার জীবনে অনেক দুঃখের স্মৃতি বুকে চেপে রেখেই লোকটা মুখ বুজে পড়ে থাকতো, কাউকে কিছু না বলে। ছোটবেলায় পয়সার অভাবে সেভাবে পড়াশোনা করতে পারেনি। তবে ওর পড়াশোনার মাথা একেবারেই পরিষ্কার ছিল না, তাই আর্থিক সচ্ছলতা থাকলে যে পড়ে অনেক দূর যেতে পারত এমন আশা তো আমি রাখি না। তবে হ্যাঁ, অন্তত ম্যাট্রিক অব্দি হয়তো যেতে পারত। যাই হোক, বাস্তবে সেটাও হয়নি। ক্লাস 8-এ পড়তে পড়তে 3 বার পরপর ফেল করে স্কুলকে চিরতরে বিদায় জানায়। ব্যাস, ওই পর্যন্তই। পড়াশোনার গণ্ডি পার হয়ে ও একটা চাকরির জন্য হন্যে হয়ে চেষ্টা করছিল। ওর বাবা একটা স্কুলে পড়াতেন। বয়সের ভারে আর স্কুল যেতে পারেন না তখন। মাথার উপর অবিবাহিত 2 দিদি, তার উপর ওদের এক দূর সম্পর্কের একটা মাথা খারাপ হয়ে যাওয়া কাকাও ওদের সংসারেই থাকতেন। তাই কিছু আর্থিক সঙ্গতির ব্যবস্থা না করতে পারলেই নয়। তা 2-1টা কাজও পায়নি তা নয়, তবে মালিকের সাথে বনিবনা না হওয়ায় 6 মাসের বেশি সে কাজ টেকেনি। অবশেষে সে একটা কাজ পায় মহাসৌধি কবিরাজি কোম্পানির সেলসে। ওনাদের কিছু ব্র্যান্ডেড কবিরাজি ওষুধ ঘুরে ঘুরে বিক্রি করার কাজ। ওকে কাজ করতে বলা হয় এই সমুদ্রগড় থেকে ব্যান্ডেল আর ওপাশে ত্রিবেণী মগরা পর্যন্ত। এই কাজটা বেশ মনে ধরে ওর। মালিকের দাঁত খিঁচুনি নেই, নিজের মতো কাজ করো, আর মার্কেটে প্রতিযোগিতা অনেক কম। তো এভাবেই ওর ব্যবসা অনেকটা জমে উঠল মাসখানেকের ভিতরে। সামনের 6 মাসে কোম্পানির ব্যবসা প্রায় দ্বিগুণ হলো লোকটার হাত ধরে। আসলে ও যে চেষ্টা করতে থাকে তারই ফল পেতে শুরু করে হাতে নাতে। মোটামুটি সকাল 7টা থেকে রাত্রির 7:30-8টা অবধি কাজ করত লোকটা। এর প্রথম কারণ হলো যে ও কাজ করতে ভালোবাসত, আর দ্বিতীয়ত বাড়ি ফেরা মানেই সেই সংসারের অভাব, অভিযোগ, গঞ্জনা, লাঞ্ছনা ওর একদমই ভালো লাগতো না। তাই মার্কেটেই ঘুরে ঘুরে কাজ করত। আর মোটামুটি বছর খানেক পর কোম্পানি থেকে ঠিক করে যে ওর সাথে একজন অ্যাসিস্ট্যান্ট দেওয়া হবে, যাতে ওর কাজে সুবিধে হয়। প্রলয় নিজেও মার্কেটিং লাইনে কয়েক বছর কাজ করেছে, তবে ওর ফিল্ড ছিল হাওড়া, বাগনান, রামরাজাতলা এই দিকগুলো।
একটা ইলেকট্রিক্যাল যন্ত্র সামগ্রীর ডিস্ট্রিবিউটরের কাছে। যদিও কাজের ধরনটা দুক্ষেত্রে আলাদা, সহজে পেমেন্ট পাওয়া যেত না, তবু মার্কেটিংয়ের কাজের সুবিধা অসুবিধা ও বেশ ভালোই বুঝত। তাই বেশ নিজের সাথে লোকটার মিলও খুঁজে পাচ্ছিল প্রলয়। কিন্তু একটা কথা বেশ কিছুক্ষণ ধরেই ওর মাথায় ঘুরছিল, সেই ভদ্রলোককে জিজ্ঞেস করার জন্য। ভেবেছিল উনি একটু থামলে সেই ফাঁকে জিজ্ঞাসা করবে। না না না, তুমি যেটা ভাবছো ওই লোকটার কোম্পানির অতটা রেস্তোরাঁ ছিল না যে তোমার মতো থাকার জন্য এক কামরার কোয়ার্টার দেবে। আরে বাবা, কবিরাজি ওষুধের কোম্পানি অত টাকা পাবে কোথায়? মাসান্তে ওর জন্য বরাদ্দ মাইনে আর তার সাথে বিক্রির উপর ওর ইনসেন্টিভ, এইটুকু যে ঠিকঠাক দিত এই বলে 14 গোষ্ঠীর ভাগ্যে, এর বেশি কিছু নয়। ভদ্রলোকের কোয়ার্টারের কথা শুনে চমকে ওঠে প্রলয়। ও যে মনে মনে কোয়ার্টারের কথা ভাবছে সেটা এই ভদ্রলোক কি করে জানতে পারলেন? তবে সেটা জিজ্ঞাসা করতে যাবে ঠিক সেই সময়ই সেই ভদ্রলোক আবারও বলে ওঠেন, সে আর বলো না, সেই থেকেই তো যত ঝামেলার সূত্রপাত হলো। ওদের কবিরাজি কোম্পানির মালিক বলা নেই কওয়া নেই একটা ছেলেকে পাঠিয়ে দিলেন ওর কাছে। সেই ছেলেটা নাকি ওনার সঙ্গে অ্যাসিস্ট্যান্টের কাজ করবে। আর ছেলেটার নাম পলাশ বৈরাগী। গলায় তুলসীর মালা, বেঁটে খাটো ছেলেটাকে দেখে মনে ধরে ওর বেশি খাটিয়ে ছেলে বলেই মনে হয় চোখে মুখে বুদ্ধি খেলা করছে। আর সব থেকে বড় কথা, ছেলেটা নাকি টুকটাক কবিরাজির চিকিৎসা জানত। ওই ছোটবেলার শখ বলতে পারো, গ্রামের কোনো কবিরাজের থেকে দেখে দেখে শিখেছিল। আর সেই ছেলেটা আসতে কাজে একটু সুবিধেও হলো এই লোকটার। কারণ কি, মার্কেটিং ব্যাপারটা এই লোকটা খুব ভালো জানলেও যেটা জানতো না সেটা হলো কবিরাজি চিকিৎসা। ফলে কেউ যদি সেই সংক্রান্ত কোনো প্রশ্ন করত তখন ওর উত্তর দিতে অসুবিধে হতো। যেটুকু সাধারণ বুদ্ধিতে কাজে লাগে সেটুকু বলতে পারলেও তার বিস্তারিত আর বলতে পারত না। ফলে দু একটা কাস্টমার যে তার হাত ছাড়া হয়নি এমনটা কিন্তু নয়। এখন পলাশ এসে যাওয়ায় পলাশ সেই সমস্ত প্রশ্নগুলোর উত্তর দিতে থাকে, আর লোকটারও ওর ওষুধ বিক্রি করতে বেশ সুবিধা হয়। তো এভাবেই চলছিল। ক্রমে সেই পলাশের সঙ্গে ওর একটা বন্ধুত্ব গড়ে ওঠে। তবে হ্যাঁ, যেদিন সেই ছেলেটা ওর সাথে দেখা করতে আসে তার ঠিক আগের দিন রাত্রে ওই লোকটা একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখে। লোকটা দেখে যে একটা ভয়ঙ্কর গোখরো সাপ ওকে পেঁচিয়ে ধরে আছে। ও দেখে যে সাপটা ওকে এতটাই আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে যে প্রায় শ্বাসও নিতে পারছে না। সাপটা যেন ভীষণ রেগে আছে, ঘন ঘন ফুঁসছে, ওর চেরা জিভের পাশ দিয়ে বিষাক্ত বিষ গড়িয়ে পড়ছে। লোকটা তারপর হঠাৎই দেখে যে সাপটা সরাসরি ওর মাথায় কামড়ে ধরে, আর ঘুমের মধ্যেই আর্তনাদ করে উঠে পড়ে। ও জেগে ওঠার পরে ব্যাপারটা সামান্য কি বলে দুঃস্বপ্ন হিসেবেই ভুলে যায়। ও এমনিতেই অনেক ভোরে উঠে ওকে কাজে বের হতে হতো, তাই আর এসব নিয়ে ভাবার বিশেষ সময় পায় না লোকটা। তারপর সারাদিন কাজের মধ্যে ভুলেই যায় একেবারে। আর সেদিনই পলাশ এসে কাজে যোগ দেওয়ায় ওর সাথে কথা বলতে গিয়ে ওর আর সেই স্বপ্নের কথা খেয়াল থাকে না। কদিনের মধ্যে ওদের মধ্যে একটা বন্ধুত্ব গড়ে ওঠে। কাজের বাইরেও ওদের ভিতর টুকটাক বিভিন্ন ব্যাপার নিয়ে আলোচনা হতো। তবে ওদের মধ্যে সব থেকে বেশি কথা হতো ভূত পিশাচ নিয়ে।
পলাশের কাছে ভূতের গল্পের খুব ভালো সংগ্রহ ছিল। ও বলতো, আর ওই লোকটা মন্ত্রমুগ্ধর মতো শুনত। তবে সেটা কাজ মিটিয়ে, আর ধীরে ধীরে পলাশ একাও মার্কেটে যেতে শুরু করে। তো সেই রকমই একদিন মগরা মার্কেট থেকে একটা ওষুধের পেটির অর্ডার আসে। দোকানের নাম গঙ্গা যমুনা ঔষধালয়। ওদের ভালো ওষুধ বিক্রি করতো এই গঙ্গা যমুনা ঔষধালয়, তাই ওরা সাধারণত ওনার অর্ডার ফেরাতো না। কিন্তু সেদিন এই লোকটা ওর নিজের কাজ নিয়ে একটু ব্যস্ত থাকায় পলাশকে দায়িত্ব দেয় মগরা গিয়ে গঙ্গা যমুনা ঔষধালয়ের কাজটা মিটিয়ে আসার জন্য। এমনিতে পলাশ খুব চৌখস ছেলে, তাই ওর অসুবিধে হওয়ার কথা নয়। সবকিছু গুছিয়ে নিয়ে ও রওনা হয়ে যায় সকাল 10টা নাগাদ। তারপর সারাদিন আর ওর সঙ্গে কথা হয় না। আবার ওদের দেখা হয় রাত্রে। ওদেরকে বসার জন্য কোম্পানি যে ছিটে বেড়া একটা ঘর দিয়েছিল সেইখানে। লোকটা সেখানে পলাশের জন্য অপেক্ষা করেছিল। পলাশের ফিরতে এত রাত্রি হচ্ছে দেখে যখন বেশ দুশ্চিন্তা মনে জমাট বাঁধছে, ঠিক তখন বাইরে পলাশের সাইকেলটা রাখার আওয়াজ পাওয়া যায়। তার ঠিক মিনিট খানেকের মধ্যে ঘরে আসে পলাশ। ওর মুখ চোখ দেখে মনে হচ্ছিল বেশ বিধ্বস্ত। কিরে পলাশ, এত দেরি করলি যে? আমি ভাবছি পথে আবার কোনো বিপদ আপদ হলো না তো? না গো বঙ্কিমদা, বিপদ আপদ কেন হবে? তবে একটা ভালো কাজের সন্ধান পেয়েছি, বুঝলে? ভালো কাজের সন্ধান? কিরকম? নতুন কোনো কাস্টমার পেলি নাকি? হ্যাঁ গো, নতুন কাস্টমারই। তবে ঠিক আমাদের মতো দোকানপাট নয়, একটু অন্যরকম। দাঁড়াও, আমি তোমার ব্যাপারটা বুঝিয়ে বলছি। আমি তো সকালবেলা গঙ্গা যমুনাতে যাব বলে বেরিয়ে পড়লাম। ওখানের কাজকর্ম মিটিয়ে যখন ফিরছি তখন বেলা পেড়ায় 1:30। এখন ঠাঠা রোদ্দুরে সাইকেল না চালিয়ে ভাবলাম একটু বসে জিরিয়ে নিয়ে যাই। তখন একটা বড় গাছের তলায় বসে পিঠের ব্যাগটা মাটিতে রেখে বিশ্রাম নিচ্ছি। তখন দেখি কি। কেন, কি দেখলি? আরে সেই কথাই তো বলছি গো, তুমি শোনোই না। আমার ঠিক পাশেও আরও আরেকটা লোক ওই গাছের গোড়ায় বসে আছে। তাকে দেখে বুঝলাম উনি অনেক দূর থেকে হেঁটে আসছেন, তাই ওখানে বসে একটু বিশ্রাম নিচ্ছে। টুকটাক কথায় কথায় পরিচয় হতে জানতে পারলাম লোকটা নাকি আসছে শিবনারায়ণপুর থেকে আর যাবে বড় ডুংলি। আর তার যাওয়ার কারণটা কিন্তু ভারী অদ্ভুত। লোকটা নাকি বড় ডুংলিতে বড় মাঠ থানে যাচ্ছে ওনার বউয়ের জন্য ওষুধ আনতে। ওষুধ? কিসের ওষুধ? সেটাই তো রহস্য গো। ওই থানে নাকি কোনো এক তান্ত্রিক পীর বাবা থাকেন, যিনি সব রোগের ওষুধ দিতে পারেন। একটা কোন বুনো পাতায় বেঁধে উনি ওষুধ তৈরি করে দেন, আর যার যার সেখানে যা রোগ হয় ওনার নিয়ম মেনে সে ওষুধ লাগাতে পারলে সেই রোগের অব্যর্থ সেরে যায়। লোকটার কথা শুনে ভারী খারাপ লাগলো। বলো, এরকমভাবে যদি লোক ওষুধ খেয়ে রোগ সারিয়ে ফেলবে তাহলে আমাদের ওষুধ কি কেউ কিনবে? কিন্তু সে কথা জিজ্ঞেস করতে দেখলাম সেই ভদ্রলোক সেই বড়মার থানের ওষুধের ওপরে বেজায় ভরসা রেখেছে। সে কোনো কথা শুনতে রাজি হলো না, উল্টে আমাকে বলল, তা বাবু, আমার কথা যদি বিশ্বাস না হয় তো আপনি আমার সাথে চলুন না বড় ডুংলি। নিজের চোখে না হয় দেখবেন কত হাজারে হাজারে মানুষ আসে রোগ সারাতে। যদি কোনো কিছুই নাই থাকবে তবে কি আর এত লোকে আসতো গো? বুকে একটু হাত রেখে বলুন না বাবু। আমি দেখলাম এমনিতেও এখন সেরকম কোনো কাজ নেই, তাই একবার না হয় ওই লোকটার সাথে গিয়েই দেখা যাক বড় ডুংলি। তাছাড়া আমার কাছে সাইকেল আছে, তখনও বাকি যে মাইল 5 রাস্তা, ওই লোকটাকে কেড়িয়ে এড়িয়ে বসিয়ে নিয়ে চলে যাও। তাতে লোকটারও বেশ সুবিধাই হলো।
আর যাওয়ার পথে বকর বকর করে আমাকে সেই বড় ডুংরি বড় মায়ের মাহাত্ম্য বর্ণনা করতে লাগলো। শুনে কিন্তু আমার মন্দ লাগছিল না, কিন্তু তার থেকে অনেক বেশি আমার কৌতূহল হচ্ছিল ওদের ওখানকার ওই ওষুধ দেওয়ার পদ্ধতিটা জানার জন্য। তো তুই গিয়ে কি দেখলি? কি করছে ওরা মন্দিরে? আর বলো না বঙ্কিমদা, পুরো লোক ঠকানো বজরুকি। আমি তো নিজে চোখে দেখলাম কি সব পাতা টাতা বেটে লোকদেরকে দিচ্ছে, আর ওই কুসংস্কারচ্ছন্ন লোকগুলো অন্ধের মতো সেই সমস্ত কিছু বিশ্বাস করে বাড়িও নিয়ে যাচ্ছে। হ্যাঁ রে পলাশ, তা কত টাকা করে নিচ্ছে রে? অনেক, তাই না? না গো বঙ্কিমদা, কোনো টাকা পয়সা তো ওরা চাইছে না। এবার কেউ যদি নিজে থেকে দিতে চাইলে ওরা তবেই নিচ্ছে, তাও সেটা 16 আনা। আমি দেখলাম কোনো ভক্ত যদি টাকা দিতেও চায়, তাকে ওই পূজারী বাবা বলছেন, ঠাকুর কি টাকা খাবে নাকি যে তুই টাকা এনেছিস? যা, যদি সত্যি মাকে বিশ্বাস করিস তো মাথা বিকিয়ে দে মায়ের পায়ে, রাজা হবি রাজা। কোনো টাকা পয়সা নিচ্ছে না, লোককে মাগনায় ওষুধ দিচ্ছে। হ্যাঁ গো, তাই তো দেখলাম। আর কত লোক, তোমায় কি বলবো, তুমি নিজে না দেখলে বিশ্বাসই করতে পারবে না। আমার মন বলছে বঙ্কিমদা, কিছু একটা রহস্য তো আছেই আছে। যেমন ধরো, হতেও তো পারে ওরা হয়তো ওষুধে কিছু একটা মিশিয়ে দিচ্ছে। এই ধরো কিছু নেশার জিনিস, যেটা প্রসাদে মিশিয়ে দিচ্ছে বলেই মানুষ পাগলের মতো ওখানে ছুটছে। দেখ পলাশ, আমি বলি কি, গ্রামের দিকে এরকম মানুষের বিশ্বাস অনেক থাকে। আমাদের সব নিয়ে মাথা ব্যথা করে লাভ নেই। আর তাছাড়া এসব ছাড়াই তো আমাদের ব্যবসা ভালো চলছে, তাহলে আর এসব ঝামেলায় পড়ে লাভ নেই, কি বল? কিছু তো একটা আছে এই বিষয়টার মধ্যে। কি বলছো কি বঙ্কিমদা? এত সহজে তুমি হার মেনে নিচ্ছ? ভাবতে পারছো ওই হাজার হাজার লোকগুলোকে যদি ওই বড়মার থানের বুজরুকি সম্পর্কে জানানো যায়, তবে কি ওরা আর ওই ভুলভাল ওষুধ খাবে? খাবে না। ওরা সঠিক রোগের সঠিক ওষুধটাই খাবে। আর তাদের অর্ধেক লোককেও যদি আমরা আমাদের ওষুধ বিক্রি করতে পারি, তবে তো কেল্লা ফতে। তাহলে আমাদের ব্যবসা কোথায় গিয়ে পৌঁছবে ভাবতে কি পারছো একবারও? হ্যাঁ, সে কথা ঠিকই, কিন্তু এই সব ঝামেলায় আমাদের পড়া কি ঠিক হবে? ঝামেলা কিসের? না না, ঝামেলাটা কিসের? কোনো ঝামেলাই নেই তো। শুধু আমাদের ওখানে কিছুদিন যেতে হবে। ওখানে যারা ওষুধ নিতে আসছে তাদের বোঝাতে হবে, তাদের আমাদের ওষুধ দিতে হবে। ওখানে কিছু কিছু মানুষ যদি একটু একটু করে আমাদের কথায় সাড়া দেয়, তবে আর কোনো অসুবিধাই হবে না। না রে পলাশ, আমার মনে হয় আমাদের আর ওই সব হাঙ্গামা হজ্জতিতে পড়া ঠিক হবে না। ওরা যেমন করছে করুক, আর আমরা আমাদের মতো কাজ করি। কিন্তু বুঝলে প্রলয়, এই লোকটা সেদিন ওর সহকারী পলাশের মুখ দেখেই বুঝেছিল পলাশ এত সহজে সবকিছু মেনে নিতে পারছে না। মনে মনে পলাশ ওখানে যাওয়ার একটা পরিকল্পনা করে বসে আছে। আর নিজের মনের সায় না থাকলেও একরকম পলাশের ওই জোরাজুরিতেই এই লোকটাও বাধ্য হয় ওখানে যেতে। ওর মনের ভিতর যে শুধু একটা ইচ্ছা ছিল না তা নয়, কিন্তু গ্রামের দিকে সাধারণ মানুষের এসব উপদেবতা আর অপদেবতার বিশ্বাসে লোকটা পড়তে চায়নি। কিন্তু ওই যে বলে না, সৎসঙ্গে স্বর্গে বাস আর অসৎ সঙ্গে সর্বনাশ। এই লোকটারও কতকটা সেই রকমই হলো। কেন? লোকটা তো সিনিয়র ছিল, তাহলে উনি তো পলাশকে যেতে বারণ করতেই পারতেন। হ্যাঁ, সেটা ওই লোকটা পারতো অবশ্যই, কিন্তু করেননি।
তার মূল কারণ দুটো। এক, ওই লোকটাও মুখে বললেও মন থেকে একেবারেই লোভ ছাড়তে পারেনি। আর দ্বিতীয় কারণটা আরো গুরুতর। লোকটা ভেবেছিল পলাশ যদি ওখানে গিয়ে সত্যি সত্যি ব্যবসা বাড়িয়ে ফেলে, তবে ওদের মালিকের কাছে পলাশ বেশি প্রিয় পাত্র হয়ে উঠবে। তাই মুখে একরকম গররাজি দেখালেও লোকটাও পলাশের সঙ্গে যেতে রাজি হয়। তো যেমন কথা তেমন কাজ। ঠিক হয় সামনের শনিবার ওরা দুজনেই বড় ডুংলির সেই বড় মার থানে যাবে, আর গিয়ে পুরো ব্যাপারটা আগে নিজেদের চোখে দেখবে। শনিবারে এমনিতে বড় মার থানে লোক সমাগম বেশি হয়। ওরা দুজনে সাধারণ ভক্ত সেজে সেই ভিড়ের ভিতর ঢুকে পড়ে। প্রথমে ওরা ঠিক করে মন্দিরে পুজো দেবে, তারপর না হয় সব দিকটা ঘুরে ঘুরে দেখা যাবে। বেশ খানিকক্ষণ লাইন দিয়ে দাঁড়িয়ে অবশেষে ওরা দুজনে ঢুকতে পারে মন্দিরে। মন্দিরে বিগ্রহ বলতে সেরকম কিছু নেই, মাটির উপরে একটা উঁচু ঢিপির মতো করা, তেল আর সিঁদুর লেপে সেটার রং টকটকে লাল, আর তার উপরেই সোনার বড় বড় চোখ সিঁদুর দিয়ে আটকানো, আর চারপাশে অজস্র জবার মালা, বেলপাতা। মন্দিরের ভিতরে ঘুপচি গর্ভগৃহটা ধূপ ধুনো চন্দনের গন্ধে একেবারে ভর ভর করছে। আচ্ছা, গ্রামে এইরকম সব মন্দির, সেখানে নিশ্চয়ই বলি টলি হয়? না 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 না, সে প্রশ্নই নেই। ওরা বলে যে বড় মা মানুষের রোগ নিরাময় করেন। তিনি কখনো নিরীহ ছাগ শিশু বলি গ্রহণ করতে পারেন নাকি? তাই সেই মন্দিরে পুজো হয় সম্পূর্ণ অহিংস পদ্ধতিতে। বাবা, এ তো খুব অবাক করার মতো কথা বললেন। যাই হোক, তারপর? হ্যাঁ, অবাক করার মতো ঘটনাই বটে। আসলে কি জানো প্রলয়, গ্রাম বাংলার এরকম অনেক মন্দিরে এরকম অনেক অবাক করার মতো ঘটনা আজও ঘটে। আমরা কজনই বা তার খোঁজ রাখি বলো? তবে অবাক হওয়ার বা অবাক করার মতো ঘটনার এখানে শেষ নয়, আরো আছে। শোনো, তোমাকে সেই কথাটা এবারে বলি। এক এক করে সমস্ত ভক্তরা চলে যাওয়ার পরেও সন্ধ্যা আরতির সময় তখনও মন্দিরে বেশ কিছু স্থানীয় লোকের ভিড় রয়ে যায়। এদের মূলত কাছাকাছি বাড়ি। একেবারে মন্দিরের আরতি দেখে তারা বাড়ি ফিরবে। প্রথমে এত লোকের মধ্যে কেউ খেয়াল না করলেও সন্ধ্যা আরতির পর ওই মন্দিরে যিনি পুরোহিত ছিলেন, তিনি ওদের দুজনকে হাত নেড়ে ওনার কাছে ডাকলেন। তারপর ওদের জিজ্ঞাসা করলেন, আচ্ছা, আমি তোমাদের সেই সকাল থেকে দেখতেছি তোমরা এদিক ওদিক ঘুরঘুর ঘুরঘুর করতেছ, তোমাদের বাড়ি কোথায়? পুরোহিত মশাইয়ের কথা শুনে ওই লোকটা পলাশকে নিয়ে এগিয়ে যায় ওনার দিকে। তারপরে ওনাকে হাত জোর করে নমস্কার করে বলে, আসলে আমরা এখানে থাকি না, এক দূর সম্পর্কের আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছি। সেই আত্মীয়ের কাছেই শুনলাম এই মন্দিরের কথা, তাই সকাল সকাল নিজের চোখে দেখবো বলে চলে এসেছিলাম। বাবা বাবা, সে খুব ভালো কাজ করিস। তা বলতেছি কি, এই পরমার কাছে পুজো দিয়েছ তো? ওই লোকটা সেই পুরোহিতকে ঘাড় নেড়ে জানায় যে ওরা পুজো দিয়েছে, কিন্তু এত মানুষের সমাগম দেখে ওদের খুব ভালো লাগায় ওরা ওখানেই রয়ে গেছে। যদিও পলাশ মন থেকে সেটা চাইছিল না, কিন্তু ওই লোকটা তাকে বেশি কিছু করতে দেয়নি। আচ্ছা ঠাকুর মশাই, একটা কথা জিজ্ঞেস করব। আসলে সকাল থেকে দেখলাম এত হাজার হাজার মানুষ এসে ওষুধ নিয়ে গেল, তাই আমরাও একটু শিখতে চাই।
এই ওষুধ আপনি কিভাবে দেন? লোকটার কথা শুনে ওখানকার পুরোহিত মশাই কিছুক্ষণ থ হয়ে বসে রইলেন। এ যাবৎ অনেক মানুষই ওনার কাছে এসেছেন ওষুধ নেওয়ার জন্য, কিন্তু কেউ কোনোদিন ওনার কাছে ওষুধ নেওয়ার পদ্ধতি জানতে চায়নি। তাই কাউকে বলারও প্রয়োজন হয়নি। সকলের কাছে ওনার দেওয়া প্রসাদ বড় মার আশীর্বাদ সম, আর ঈশ্বরের আশীর্বাদের উপর তো আর কোনো প্রশ্ন তোলা যায় না। তাই উনি কিছুক্ষণ ভেবে নিয়ে ওদের বললেন, দেখো বাবা, কেমন করে এই ওষুধ দিই সেটা বড় কথা নয়। এ আমাদের মন্দিরের মা, বুঝিস, বড়ই জাগ্রত। এই সবই উনার পেশাদ। বলতে পারো উনি আমার মধ্যে দিয়ে এত মানুষের রোগের উপশম ঘটান আর কি। এর বেশি কিছু আমি জানি না বাবু। উনি যেমন নির্দেশ দেন আমি সেরম তারাই করি। এই উত্তর শুনে ওই লোকটা মন থেকে মেনে নিলেও পলাশ কিছুতেই মেনে নিতে পারল না। ওকে যেন এই ওষুধ কিভাবে তৈরি করতে হয় সেটা জানতেই হবে। তবেই ও প্রমাণ করতে পারবে যে এগুলো আদতে দৈব শক্তিও নয়, আর প্রতিষ্ঠিত কবিরাজি বিদ্যাও নয়। এগুলো সম্পূর্ণটাই নিছক ভণ্ডামি, বুজরুকি আর লোক ঠকিয়ে খাওয়া। তাই ও আবার ওই পুরোহিত মশাইকে জিজ্ঞাসা করে, আচ্ছা পুরোহিত মশাই, আমরা দুজন যদি আপনার শিষ্যত্ব গ্রহণ করি তাহলে আপনি আমাদের শেখাবেন? ওরা বুঝতে পারতেছ না বাবা, এই ওষুধে কোনো শিখার কিছু নাই। এটা সম্পূর্ণই মায়ের দয়া, বুঝিস। এই আমার মনোযোগে আর ধ্যান যোগে মা আমায় যেমন নির্দেশটা দেন আমি ঠিক তেমনটাই করি, বুঝিস বাপু। আর তোমরা যদি সত্যি সত্যি শিখতে চাও তবে তোমাদেরও কিন্তু আমার মতো পুজো করার পদ্ধতি আয়ত্ত করতে হবে না। আর যদি মা তোমাদের পুজোতে সন্তুষ্ট হন তবেই উনি তোমাদের এই বিদ্যে দেবেন। তবে মনে রেখো, এই মা যদি তোমাদের উপযুক্ত মনে না করেন তবে কিন্তু তোমরা এই বিদ্যে শিখতে পারবে না। আর তোমাদের মন যদি পরিষ্কার না হয় তবে কিন্তু তোমাদের সমূহ বিপদ, বুঝিস। এই মায়ের অভিশাপে কিন্তু তোমরা একেবারে শেষ হয়ে যাবে। পুরোহিত মশাই পরিষ্কার দেখতে পান পলাশ ওনার কথা শুনে ঠোঁট বেঁকিয়ে আসছে। ওর মনের ভেতরটা পড়ে নিতে অসুবিধে হয় না পুরোহিত মশাইয়ের। আর ওই লোকটা বোকার হদ্দ একটা। ও গুটি সুটি মেরে বসে থাকে পুরোহিত মশাইয়ের পায়ের কাছে। ওদের দুজনের মনের অবস্থা বুঝে নেওয়ার পর পুরোহিত মশাই আবার বলে ওঠেন, ঠিক আছে, আমি তোমাদের আমার বড় মাকে কি করে সন্তুষ্ট করতে হয় সে শেখাবো না, কিন্তু তোমাদের সেই পুজো নিজেদেরই করতে হবে। এই বলো, তোমরা কি তাহলে রাজি? পুরোহিত মশাইয়ের কথা শুনে পলাশ এক লাফে রাজি হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, আমি রাজি। আর বঙ্কিমদা যদি থাকতে রাজি না হয় তবেও যেতে পারে, কিন্তু আমি যাব না। আমি বড়মার পুজো নিজের হাতে করেই তবেই ছাড়ব। পুরোহিত মশাই ওই বোকা লোকটার মাথায় একবার আলতো করে হাত বুলিয়ে দেন। লোকটা যে নিজের থেকে রাজি নয়, সেই পলাশের কারণে কিছু বলতে পারছে না, সেটা উনি ঢের বুঝতে পারেন। কিন্তু পলাশ এতটাই একরোখা আর জেদি যে সে কোনো কথা শুনতেই রাজি হয় না। সত্যি কথা বলতে কি, কোম্পানির সিনিয়র হিসাবে ওই লোকটার কোনো কথারও পাত্তা দেয় না। অবশেষে পুরোহিত মশাই ওদের বলেন, শোনো, তোমরা শোনো, আজ তো শনিবার, ওই সামনের শনিবারে গিয়ে অহর্নিশি অমাবস্যা, আর তারপরের দিনই সূর্যগ্রহণ। তোমরা ওই দিন আবার এইসো। ওই দিন রাতে আমাদের মন্দিরে, বুঝিস, একটা বিশেষ পুজো হয়। বড় মাকে সন্তুষ্ট করার সেটাই সব থেকে উৎকৃষ্ট তিথি। তোমরা দুইজন সেই দিন পুজোর সময় থেকো, এরকম তাহলে সব বুঝতে পারবে। আচ্ছা, আপনি যে বলছেন অমাবস্যা তিথিতে মধ্যরাতে পুজো করবেন, তবে সে কি কোনো তান্ত্রিক পুজো? এখানে তো শুনলাম নাকি পুজো হয় সম্পূর্ণ মন্ত্রপাঠ করে, সনাতন বৈদিক মতে।
তাহলে? আরে বাবা, সেদিন এসোই না, এই সব কিছু নিজেরাই বুঝতে পারবানে। ওরা সেদিনের মতো রাত্রে ফিরে আসে। সাইকেল চালিয়ে ওদের বাসায় ফিরতে অনেক রাত হয়ে যায়। কিন্তু অদ্ভুত ব্যাপারটা হলো, পথে ওরা কেউই সেভাবে নিজেদের ভিতর কথা বলে না। পরদিন সকালে উঠে পলাশ কাউকে কিছু না জানিয়েই ওর নিজের বাড়ি ফিরে যায়। ব্যাপারটা লোকটার খুব অদ্ভুত লাগলেও ওর তখন কিছু করার ছিল না। হাজার হোক পলাশ মালিকের পাঠানো লোক। নিজের মনের ভিতর থেকে খুব একটা সায় না দিলেও ও যেন মনে মনে অপেক্ষা করছিল সামনের শনিবারের অমাবস্যার দিনের জন্য। তবে ওর মনের ভিতরে একটা অদ্ভুত আশঙ্কা কাজ করছিল। তো যাই হোক, সপ্তাহটা কোনো মতে কাটল। এর মধ্যেখানে পলাশ একবারও কাজে আসেনি। ফোন করলেও ফোন ধরেনি। পলাশের বাড়ির ফোন নাম্বার তো ওর কাছে ছিল না, পাশের এক দোকান ঘরের ফোন নাম্বার ছিল। তো যতবারই সেখানে ফোন করা হয়েছে, অনেক ডেকে ডেকেও কেউ পলাশের সাড়া পায়নি। এদিকে শনিবার এসে পড়ল, আর যেহেতু পলাশ আসেনি, তাই ওরও বড় ডুংলি যাওয়ার কোনো তাড়া ছিল না। কিন্তু পলাশের এই অদ্ভুত আচরণটা বেশ অবাক করে দিয়েছিল। কিন্তু সেদিন সন্ধ্যেবেলা নিজের ঘরের কাজ করছে লোকটা। একটু পরেই পাড়ার মাচায় আড্ডা দিতে বের হবে। ঠিক এমন সময় জানলার খড়খড়িতে একটা টোকা দেওয়ার শব্দ শুনতে পায় লোকটা, আর একটা চাপা গলার শব্দ। গলাটা বেশ ভাঙা ভাঙা, তবে ওর বুঝতে অসুবিধে হয় না যে সেটা পলাশের গলা। পলাশ জানালার ধারে এসে ওকে ডাকছে, বঙ্কিমদা! আরে ও বঙ্কিমদা, বড় ডুংরি যাবে তো? আমাদের এবার বেরোতে হবে যে। আরে তোমার মনে আছে ওই মন্দিরের পুরোহিত মশাই আমাদেরকে আজকে যেতে বলেছেন তো? বড় ডুংলি যাওয়ার কথা ওর মনে থাকলেও যেহেতু পলাশ আসেনি, তাই আর সেভাবে বিশেষ প্রস্তুতি নেয়নি। কিন্তু পলাশের ডাক শুনে মনে হয় পলাশ তৈরি হয়ে এসেছে। লোকটা তাড়াতাড়ি করে পলাশকে সাড়া দিয়ে বলে, দাঁড়া, আসছি। না না, তোমাকে আর আমাকে আপ্যায়ন করতে আসতে হবে না, তুমি বরং একেবারে প্রস্তুত হয়ে নাও। আমরা একেবারে বেরিয়ে বড় ডুংলি যাব, তুমি একেবারে তৈরি হয়ে তবেই বের হও। ওই বোকা লোকটা আসলে পলাশের চাল বুঝতে পারেনি। ওর কথা মতো একেবারে তৈরি হয়ে বের হয়ে আসে। তারপর সাইকেলে চেপে দুজনে রওনা হয়ে যায় ওদের গন্তব্যের দিকে। মোটামুটি 1.5 ঘন্টা সাইকেল চালিয়ে ওরা যখন পৌঁছয়, তখন ঘড়িতে প্রায় 8:30। কনকনে শীতের রাত, কিন্তু তাও এতটা পথ টানা সাইকেল চালিয়ে একেবারে কাহিল হয়ে পড়ে লোকটা। কিন্তু ও যতবারই পলাশের দিকে তাকিয়ে দেখছিল, ততবারই ও দেখে পলাশ যেন হাওয়ায় উড়ে চলেছে। শেষে মন্দির চত্বরে পৌঁছে একটু দম নেয় ওই লোকটা। এত রাতে মন্দির চত্বর প্রায় ফাঁকা। সকালে ওই দিন অনেক মানুষের ভিড় হলেও তখন সব ফাঁকা। অমাবস্যার দিন সন্ধ্যায় মন্দিরে কাউকে থাকতে দেওয়া হয় না। পলাশকে ওই চাতালে বসতে বলে, আর টুকটাক কথা বলতে বলতেই মাথাটা ধরে আসে ওই আহাম্মকটার। একবার হঠাৎ খেয়াল হয় পলাশ যেন নিচু হয়ে কিছু একটা করছে ওর পায়ের কাছে। তারপর পলাশ এগিয়ে যায় মন্দিরের দিকে পুরোহিত মশাইয়ের সাথে কথা বলার জন্য। আর ওই বোকা লোকটা ওখানে একা একাই বসে ওর ফিরে আসার জন্য অপেক্ষা করতে থাকে। বঙ্কিম, এই বঙ্কিম, তুই এখানে কেন এসেছিস? বঙ্কিম, এই বঙ্কিম, তুই আজ এখানে কেন এসেছিস? বঙ্কিম, এই বঙ্কিম।
হঠাৎ ওই শুনশান মন্দির চত্বরে ওর নাম ধরে কাউকে ডাকতে শুনে চমকে ওঠে লোকটা। পাশ ফিরে কাউকে দেখতে পায় না বটে, কিন্তু যেটা দেখতে পায় তাতে ওর বুকের ভিতরটা ভয় কেঁপে ওঠে। ও দেখে ওর থেকে বেশ অনেকটা দূরে একটা বৃদ্ধ কুঁজো হয়ে পড়া বুড়ি দাঁড়িয়ে আছে। তার হাতে একটা গাছের ডালের লাঠি, গায়ে একটা সাদা থান শাড়ি। এত শীতেও সেই মহিলার গায়ে একটা উলের কোনো পোশাক নেই। হাওয়ায় সেই সাদা শাড়ি উঠছে, আর সব থেকে বড় অবাক করার মতো বিষয় হলো ওনার চোখ দুটো যেন অন্ধকারেও আলো ঠিকরে বের হচ্ছে, এতটাই উজ্জ্বল। ক্ষণিকের জন্য সেই বুড়ির দিকে তাকিয়েই ওর মেরুদণ্ড বেয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। মনের মধ্যে শুধুমাত্র একটাই প্রশ্ন চাগাড় দিয়ে ওঠে, এটা কোনো মানুষ তো? রক্ত মাংসের মানুষ এত ভয়ঙ্কর হতে পারে? ওনার দিকে তাকিয়ে হাত পা যেন অসাড় হয়ে আসে বঙ্কিমের। ভাবপ্রলয়, লোকটা এতটাই আহাম্মক। তখনও যদি উঠে দাঁড়িয়ে প্রাণপণে ছুটে পালাবার চেষ্টা করে, তবু তো প্রাণে বেঁচে যেতে পারত। কিন্তু বেটা সেটাও করল না। হতভম্বের মতো ওখানে চুপ করে বসে রইল। প্রাণে বেঁচে যেতে পারতো মানে? আরে সেই কথাই তো বলছি, শোনো না চুপ করে। এই রকম আহাম্মক লোক তুমি দুটোটি পাবে না এই ভূভারতে। লোকটা পরিষ্কার দেখতে পায় সেই বৃদ্ধা তার দিকে এগিয়ে আসছেন, আর ওনার হাতের ধরা লাঠির আওয়াজ মাটিতে ঠুকে একটা শব্দ তৈরি হয়, ঠক 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 করে। একেবারে নিশুতি রাতে এইরকম একটা শব্দ যথেষ্ট ভয়ের বটে। দূরে কোথাও যেন একটা শিয়ালের ডাকের শব্দ ভেসে আসে, আর সেটা হতেই রাতের অন্ধকার নিস্তব্ধতা খান খান হয়ে পড়ে। কি রে, তুই এখানে কেন এসেছিস? বৃদ্ধা ওর কাছে এগিয়ে আসার পর এতক্ষণে যেন টনক নড়ে ওর। কোনো মতে নিজের মনের শক্তি সঞ্চয় করে বলে ওঠে, পুজো পুজো পুজো, আজ রাতে মন্দিরে একটা পুজো আছে। এখানকার পুরোহিত আমাদের ডেকেছেন, আমরা তাই এসেছি। তোরা দুজন এসেছিস তাই না? হ্যাঁ এসেছি, কিন্তু আপনি কে? আর এত শীতের রাত এখানে কি করছেন? আমি 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 আর কে রে? আমি কেউ নই। তা হ্যাঁ রে, তোরা যে এখানে এসেছিস তন্ত্র শিখতে, কিন্তু সেটা শিখে কি করবি তোরা? জানিস না এই তন্ত্রের প্রয়োগ নিষিদ্ধ? তন্ত্র? না না, আমরা এখানে কোনো তন্ত্র পুজো 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 আজ রাতে ওই মন্দিরে একটা পুজো আছে। এখানকার পুরোহিত আমাদের ডেকেছেন, আমরা তাই এসছি। আমাকে মিছে কথা বলছিস? তোদের মনের কথা আমি জানি না ভেবেছিস? তুই আর তোর ওই বদের ধারি সাঙ্গাত পলাশ, পটির পজড়া ছেলে একটা ওটা। ও জানে না আজ ওর জন্য কি অপেক্ষা করে আছে। কেন? ও কি করেছে? ওরে মূর্খ, তুই জানিস না ও তোর জন্য কি পরিকল্পনা করে রেখেছে? ওই মন্দিরের পূজারীর সঙ্গে চোট পেতে, আর সেই জন্যই ও তোকে আজ এখানে নিয়ে এসেছে। মানে এসব আপনি কি বলছেন? ওরে মূর্খ, আজ এখানে ওরা তোকে এনেছে বলি দেওয়ার জন্য। বলি? কি সব বাজে কথা বলছেন আপনি? এই মন্দিরে বড়মার পুজো হয় সম্পূর্ণ অহিংস পদ্ধতিতে। এখানে বলি হওয়ার কোনো প্রথা তো নেই। ওই লোকটার বোকা বোকা কথা শুনে হেসে ওঠে সেই বৃদ্ধা। ওরে মূর্খ,
তোদের ওই পূজারি বলল আর তুই বিশ্বাস করে নিলি? কিন্তু তুই জানিস কি ওই লোকটা মিথ্যে কথা বলছিল? শুধু আমি কেন বিশ্বাস করব? আমার সাথে আমার সহকারী পলাশও এসেছিল, ও শুনেছে, আমরা দুজনেই শুনেছি। এই সব কিছুর মূল চক্রান্তকারী তো তোর ওই সহকারী পলাশ রে। বললাম না ওটা একটা পাজির পাজড়া। তোরা গত শনিবার এখান থেকে ফিরে যাওয়ার পর দিন ও আবার এখানে এসেছিল, আর তখনই ওই পুরোহিতের সঙ্গে বসে ওরা এই পরিকল্পনা করে। তুই যেমন করে পারিস সেখান থেকে পালা পালা, না হলে তোর জন্য যে কত ভয়ঙ্কর মৃত্যু অপেক্ষা করে আছে তা তুই ভাবতেও পারবি না। পালা। বৃদ্ধের সাথে কথা বলতে গিয়ে ওই বোকা আহম্মক লোকটার তখন একটুও ভালো লাগছে না। ওই বুড়িটা পলাশের নামে যতই বাজে কথা বলুক, ও কিন্তু পলাশকে তখনও বিশ্বাস করে আছে। বরং ওর মনে হচ্ছে ওই বুড়িটাই কোনো একজন পেতনি, যে ওকে ভ্রান্ত পথে চালনা করার চেষ্টা করছে। তাই একটুও কথা না বাড়িয়ে কোনো মতে সেই দাওয়া থেকে উঠে দাঁড়িয়ে মন্দিরের দিকে চলে যেতে চায় ওই লোকটা। মুখে রাম 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 করতে করতে ওই বুড়ির থেকে বাঁচার জন্য এক নিমেষে মন্দিরের দিকের কয়েকটা সিঁড়ির ধাপি উঠে আসার পরেই থমকে দাঁড়িয়ে পড়ে। যে বৃদ্ধ মহিলাটি এতক্ষণ পুকুরের পাড়ে দাঁড়িয়েছিল, তিনি এখন সরাসরি ওর সামনে। আর ওনাকে সামনে দেখেই বুকের ভিতরটা ছ্যাঁত করে ওঠে লোকটার। সেই বুড়ি যেন পথ আগলে দাঁড়িয়ে আছে। ফিরে যা, ফিরে যা, প্রাণ নিয়ে পালা এখান থেকে, পালা। কি বলছেন বলুন তো এসব? আমাকে যেতে দিন, মন্দিরে বোধহয় সেই বিশেষ পুজোর সময় হয়ে এসেছে। কথাটা বলার সাথে সাথেই ওই লোকটা আর একটা সিঁড়ির ধাপ ওঠার সঙ্গে সঙ্গে পায়ে একটা হ্যাঁচকা টান অনুভব করে, মুখ থুবড়ে পড়ে সেই মন্দিরের সিঁড়ির ধাপে। এতক্ষণ সেই বুড়ির দিকে ধ্যান দেওয়ায় ও খেয়ালই করেনি যে ওর ডান পাটা একটা মোটা দড়ি দিয়ে একটা বড় পাথরের সঙ্গে বাঁধা, যাতে করে ও কোথাও পালিয়ে যেতে না পারে। তাই কেউ ওকে বেঁধে রেখে গেছে। লোকটার বুঝতে অসুবিধা হয় না। এখানে আসার পরেই চাতালে বসে যখন একটু তন্দ্রামগ্ন হয়ে পড়েছিল, তখন ও দেখেছিল পলাশ ওর পায়ের কাছে বসে কিছু একটা করছে। তখনই পলাশ এই দড়িটা দিয়ে ওর পাটা বেঁধে রেখেছিল। আর ওর সাথে আনা জলের বোতলে যে জল ছিল তাতে নিশ্চিতভাবে কিছু একটা মেশানো ছিল, যেটা খাওয়ার সঙ্গে সঙ্গে মাথাটা ভার হয়ে আসে, ওর ঘুমিয়ে পড়ে। মন্দিরের সিঁড়ির ধাপে বসে ঘটনাগুলো মনে মনে সাজিয়ে নিতে থাকে লোকটা। বিগত এক সপ্তাহ পলাশ ওর সঙ্গে দেখা করেনি, কোথায় ছিল, কি করছিল কিছুই জানায়নি। অথচ আজ সন্ধ্যেবেলা কোত্থেকে জানি উদয় হয়ে ওকে ডেকে আবার এই মন্দিরে নিয়ে এসেছে। যদি পলাশ না আসতো, তবে যে আজ এই মন্দিরে আসতে হবে সেটা তো মাথাতেও ছিল না ওর। তারপর ওর জলে কিছু মাদক মিশিয়ে ওকে ঘুম পাড়িয়ে ওর পা বেঁধে রেখে গেছে ভারী পাথরে। তাহলে কি সত্যি সেই বৃদ্ধা যা বললেন তাই সত্যি? পলাশ কি তবে কোনো একটা চক্রান্ত করে ওকে এখানে নিয়ে এসেছে? কিন্তু কেন পলাশ কি চায়? পলাশ তো চেয়েছিল এইসব বুজরুকির রহস্য উদ্ঘাটন করে ওদের কবিরাজি ওষুধ বিক্রি করতে। তাহলে কথাটা মনে হওয়ার সাথে সাথেই সেই বৃদ্ধার কথা শুনে আবার চমকে ওঠে লোকটা। ওরে মূর্খ রে, তুই এখনো বুঝলি না ওর মতলব? ওসব কবরেজি ওষুধের কথা মিথ্যে সাজানো। আসলে ওই পলাশ চেয়েছিল এই বশীকরণ বিদ্যা শিখতে, আর যদিও সেটা শিখতে পারে তবে শুধু কবরেজি ওষুধ বিক্রি নয়, পৃথিবীর সবকিছু কাজইও করাতে পারবে ওর অনুগত ভৃত্যদের দিয়ে। এই 7 দিন ও এই মন্দিরেই ছিল, ওই পূজারীর কাছে।
আজ ওদের তন্ত্রবিদ্যার শেষ দিন, যেদিন ওদের বলি দিতে হয় ঠিক মাঝরাতে। আর কাল সকালে সূর্য ওঠার পরই আছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। তোকে আজ সঠিকভাবে বলি দিতে পারলেই সূর্যগ্রহণের মুহূর্তে এই তন্ত্রের সিদ্ধি লাভ করবে পলাশ। সেই আশাতেই ওদের এত আয়োজন। এতক্ষণ পর সেই বৃদ্ধার কথায় ধীরে ধীরে বিশ্বাস জন্মায় ওই বোকার হদ্দ লোকটার। কয়েক মুহূর্ত নিজের মনের ভিতর ব্যাপারটা গুছিয়ে নিতেই লোকটা ছুটে যায় ওর পায়ের বাঁধনটা খোলার জন্য, যাতে করে ওই বুড়ির কথা মতো ছুটে পালিয়ে যেতে পারে। দড়িটা ধরে প্রাণপণে টানতে থাকে, কিন্তু কিছুতেই সেই গাঁট খুলতে পারে না। ও যত দড়ি ধরে টানাটানি করতে যায় ততই যেন ওর পায়ের দড়ির গাঁটটা আরো চেপে বসে। শেষ পর্যন্ত লোকটা চিৎকার করে ওঠে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। বাঁচার আশা ছেড়ে দে রে বাচ্চা। শুধু ভেবে দেখ, যেন তোর মৃত্যুটা একটু কম যন্ত্রণার হয়। ওই লোকটা যখন ওর পায়ের দড়িটা ধরে প্রাণপণে টানাটানি করছে, ঠিক তখনই একটা ভারী কিছু আঘাত এসে পড়ে ওর মাথার পিছন থেকে। মুহূর্তের মধ্যে ওর চোখের সামনে গোটা পৃথিবীটা দুলে ওঠে। মাথাটা ধরে মাটিতে বসে পড়তে যাবে, ঠিক সেই সময় ও শুনতে পায় পলাশের গলা। পলাশ যেন কাউকে বলছে, কি ব্যাপার? এর ঘুম এত সহজে ভেঙে গেল কি করে? তারপর ওই লোকটা আর মাথা তুলে দাঁড়াবার অবস্থায় থাকে না। ও বুঝতে পারে যে ওকে দুজন লোক ধরে ধরে কোথাও একটা নিয়ে যাচ্ছে। তারপর মাটিতে খুঁড়ে রাখা একটা গর্তে ওকে ঢুকিয়ে দেয় এই লোকগুলো, যাতে শুধুমাত্র ওর চোখের উপর থেকে বেরিয়ে থাকে মাটির উপর, আর ওর সমগ্র দেহটা মাটির তলায়। ঝাপসা যেটুকু ও দেখতে পায় তাতে শুধু এইটুকুই বুঝতে পারে, একটা হাতুড়ির মতো জিনিস হাতে নিয়ে ওর দিকে এগিয়ে আসছে পলাশ। ওর সমগ্র শরীরটাকে ঠিক রেখে শুধুমাত্র মাথার মস্তিষ্কের অংশটা থেতলে দিতে এগিয়ে আসছে পলাশ। আর ওর সাথে আছে আরেকজন, যার হাতেও আছে আরেকটা ভারী হাতুড়ির মতো একটা জিনিস। সেটা তুলে নিয়ে সজোরে সে আঘাত করে ওই লোকটার মাথায়। ব্যাস ব্যাস ব্যাস, আর কিছু ওর মনে নেই। চোখের সামনেটা শুধু অন্ধকার হয়ে ওঠে লোকটার। আচ্ছা, এই জন্যই কি আপনি বলেছিলেন এই তন্ত্র সাধনাতে শুধুমাত্র মস্তিষ্কটিকে তার করটি থেকে বের করে নেওয়া হয়? কি ভয়ঙ্কর নৃশংস ওই পদ্ধতি! আমার তো ভাবতেই গা শিউরে উঠছে। হ্যাঁ, এতটাই বিভৎস এই সাধন পদ্ধতি। তাহলে তুমি ভেবে দেখো যে এই লোকটা কি ভয়ঙ্কর একটা অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছে। আচ্ছা, একটা জিনিস বলুন তো, পলাশ যে এত ভয়ঙ্কর কাজটা করলো, তাতে তার কোনো শাস্তি হবে না? নাকি এত বড় অপরাধ করেও সে পার পেয়ে যাবে? কি জানি বাবু, ওর কি হয়েছে, কি হবে, তার আমি কি জানি। ওর পাপের ঘড়া ভর্তি হলে ভগবান ওর জন্য যা ব্যবস্থা করার করবেন। কিন্তু একটা ব্যাপার আমাকে বলুন, আপনি তখন থেকে ওই লোকটার কথা বলে গেলেন, কিন্তু লোকটার নাম তো আপনি বললেন না। সেই প্রথম থেকেই দেখে গেলাম ওই লোকটা বলে গেলেন। যাক, বাদ দিন, আমি বুঝতে পেরেছি আপনার এতক্ষণের বলা কথা পুরোটাই মিথ্যে, একটা আষাঢ়ে গল্প ছাড়া আর কিছুই নয়। কি তাই তো? এই তোমার এখনো আমার কথা বিশ্বাস হলো না, তাই না? কি করে হবে? এসব আজগুবি গল্প কারোর বিশ্বাস হয়? বিশ্বাস হয় না?
কেন হয় না? আমি তোমাকে এত কথা বললাম, তাও তোমার বিশ্বাস হলো না? না মশাই, হলো না। আচ্ছা, একটা কথা বলুন, ওই লোকটার ব্যাপারে আপনি এত কথা জানলেন কি করে? আপনি যা যা বললেন এত বিস্তারিত তো বোধহয় ওই পলাশ আর ওই লোকটা নিজে ছাড়া আর কেউ জানবে না। তাহলে আপনি এত বিস্তারিত কিভাবে জানলেন? তা যা বলেছ ভাই, আমি ছাড়া আর কেউ কি করে জানবে? কথাটা বলার সাথে সাথেই সেই ভদ্রলোক নিজের মাথায় জড়ানো মাফলারটার একটা একটা করে পাট খুলে ফেলতে থাকে। আর প্রলয় দেখতে পায় ওনার চোখের ওপরের অংশটা সম্পূর্ণ ফাঁকা। দগদগে লাল রক্ত মাংসের কয়েকটা পিণ্ড দেখতে পাওয়া যায় সেখানে। আর মাফলারটা খুলে ফেলতেই দেখা যায় সেখান থেকে যেন তখনও তাজা রক্ত গড়িয়ে পড়ছে। এটা দেখেই ভয়ে চিৎকার করে ওঠে প্রলয়। এই লোকটার মাথাটা নেই, ঠিক যেরকম ভাবে ওনার গল্পে বলেছিলেন, ঠিক সেইভাবে কপালের ওপর থেকে মাথার অংশটা সমানভাবে কাটা। এটা দেখার পর প্রলয় চিৎকার করে উঠে ছুটে যায় ট্রেনের গেটের দিকে। কোনো মতে ট্রেন থেকে লাফিয়ে নেমে পড়ে সামনের প্ল্যাটফর্মে। তবে যখন ও ট্রেনের মধ্যে থেকে ছুটে আসছিল তখন পরিষ্কার দেখতে পায় ওদের সামনের দিকের সিটে চাদর মুড়ি দিয়ে যে মানুষটা ঘুমোচ্ছিলেন সেই সিটটা সম্পূর্ণ খালি। আর ট্রেনের গেটের কাছে পৌঁছে একবার পিছন ঘুরে তাকায় সেই লোকটার দিকে। লোকটা তখন ওর দিকে তাকিয়ে হাসছে। বিভৎস সেই হাসি। সেদিকে তাকিয়েই জ্ঞান হারিয়ে প্ল্যাটফর্মের উপর লুটিয়ে পড়ে প্রলয়। অজ্ঞান হয়ে পড়ার আগের মুহূর্ত পর্যন্ত প্ল্যাটফর্মের বোর্ডটা দেখতে পায় প্রলয়। ট্রেনটা তখনও সমুদ্রগড় স্টেশনে দাঁড়িয়ে। তবে কি এতক্ষণ স্তব্ধ হয়েছিল ট্রেনটা, নাকি সমগ্র সময়টাই থেমেছিল ওই লোকটার কথা মতো? শেষ মুহূর্ত পর্যন্ত শুধু শোনা যাচ্ছিল সেই লোকটার হাসি। সে হাসছে। কি গো, তোমার এখনো আমার কথা বিশ্বাস হলো না? তখন ধরে আপনারা শুনছিলেন লেখক শিবাঙ্কনের কলমে অভিশপ্ত ট্রেন। গল্পের সূত্রধর আমি সুপ্রিয়া। গল্প পাঠে নিম, প্রলয়ের ভূমিকায় কৌশিক, ভদ্রলোকের ভূমিকায় অরিজিৎ, পলাশীর ভূমিকায় ধ্রুবজ্যোতি, বঙ্কিমের ভূমিকায় শ্রীকান্ত, সেই লোকটার ভূমিকায় শুভম, পুরোহিতের ভূমিকায় প্রসূন, বৃদ্ধার ভূমিকায় সঞ্চালী। সম্পূর্ণ গল্পের পর্ব পরিচালনা করেছে রাজ ও ধ্রুবজ্যোতি। পোস্টার ডিজাইনিং, সাউন্ড এডিটিং, মিক্সিংয়ে প্রলয় ও শুভম। সম্পূর্ণ গল্পটি এতক্ষণ ধরে শোনার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। পরের সপ্তাহে ঠিক এই সময় আরও একটি গল্প শুনতে আমাদের চ্যানেলটিকে এখনই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করুন। এবং গল্পটি শুনে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন। তাহলে চলি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।